একটা ছোট্ট ভূখণ্ড, তার এত জনসংখ্যার মধ্যে এত বিভক্তি, যে কারণে সুযোগ নিচ্ছে বিভিন্ন মৌলবাদী শক্তি। তারা হেডলাইন হতে চাইছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এমন একটা স্বপ্ন তারা দেখে। বাংলাদেশের ব্যাপারে যে এখন পশ্চিমা শক্তি এখন একদম উৎসাহ দেখাবে না। আমেরিকার হয়ে তীব্র মাহেন্দারি এখন করতে হবে পাকিস্তানকে। তারেক রহমানের সাথে বৈঠক করে মোটামুটিভাবে আপাতত একটা পিঠ বাঁচানোর রাস্তা খুঁজে পেয়েছেন। যত দিন যাচ্ছে আওয়ামী লীগের এই জনপ্রিয়তা বাড়ছে এবং শেখ হাসিনার হাসি ক্রমশ চওড়া হচ্ছে। শেখ হাসিনা কি দেশে ফিরবেন, নাকি তারেক রহমান তার আগে ফিরে বাংলাদেশের রাজনীতিতে তিনি জাঁকিয়ে বসবেন এবং তারপর নির্বাচন হবে? জনসমর্থন কমতে থাকছে, পারস্পরিক নিজেদের মধ্যে বিবাদ বাড়ছে। বাংলাদেশের যারা এখন শাসক তারা হঠাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হচ্ছেন, তাকে কনভিন্স করার চেষ্টা করছেন। ঘটনাটা হচ্ছে এটাই, কাছারি বাড়ি রবীন্দ্রনাথের, সেই রবীন্দ্রনাথের কাছারি বাড়ির উপর মৌলবাদীরা আক্রমণ এনে সেখানে তছনছ করে দিয়েছে। খবর প্রায় সকলেই দেখেছেন। সে ভিডিওটি ইতিমধ্যে আমরাও দেখিয়েছি, এ নিয়ে আগেও ভিডিও করেছি। এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদীকে তিনি চিঠি দিয়ে তিনি বিষয়টাকে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন বাংলাদেশের কাছ থেকে এর যথোপযুক্ত একটা বিহিত দরকার। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুতে এটা বলেছেন, বিশেষ করে যখন বাংলাদেশের সীমান্তে যখন বিডিআর বা বিএসএফের মধ্যে সংঘর্ষ হচ্ছে বা অনুপ্রবেশ, যেটা বাংলা তথা ভারতের রাজনীতিতে একটা কন্টিনিউয়াস ইস্যু, বা এনআরসি, সিএ, এই সমস্ত কিছু নিয়ে 2014 থেকে অনওয়ার্ডস আজ 2025 পর্যন্ত, এমনকি সামনের বছর 2026-এ যে পশ্চিমবঙ্গে ভোট আছে বিধানসভার, সেই ভোটেও অনুপ্রবেশ একটা বড় ইস্যু থাকবে। এবং অনুপ্রবেশের প্রশ্নে বরাবরই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন বিষয়টি কেন্দ্রীয় সরকারের বিষয়। তার কারণ সীমানা পাহারা দেয় বিএসএফ, এটি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহের অন্তর্গত, এবং তারা এই বিষয়টা সঠিক প্রশ্নের উত্তর দেবে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বরাবরই পশ্চিমবঙ্গে মুসলমান তুষ্টিকরণের রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিয়ে তারা রাজনীতির ময়দান গরম করে রাখেন। মোটা দাগে এটা পশ্চিমবঙ্গের রাজনীতির একটা বৈশিষ্ট্য। এবং বাংলাদেশে যখন ধারাবাহিক হিন্দু নির্যাতন হচ্ছে, তখন এই প্রশ্নটাই এসেছে যে ধারাবাহিক ওখানে হিন্দুদের উপর নির্যাতন হবে, এতটাই তারা সংখ্যালঘু, এইদিকে বিপুল একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা বিভিন্ন রকমভাবে সুযোগ সুবিধা চাইবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সেই সুযোগ সুবিধা পাইয়ে দেবেন। ভারতীয় জনতা পার্টি এই রাজনীতিটাকে এতটাই তারা সফল হয়েছে প্রচারে, যে কারণে পশ্চিমবঙ্গে প্রায় এখন তারা 39%-এর মতো ভোট তারা পাচ্ছে। অর্থাৎ কোথাও যদি ভোট পার্সেন্টেজ 5%-এর এদিক ওদিক হয়, তৃণমূলের থেকে যদি ছিনিয়ে নিয়ে আসতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এমন একটা স্বপ্ন তারা দেখে। স্বাভাবিকভাবে আগামী সময়টা একটা হাই ভোল্টেজ আকার নেবে এবং এই বিষয়টা বাংলাদেশের যারা মৌলবাদী বা বাংলাদেশে যারা এখন এই এনসিপি হোক বা জামাত হোক বা কিছু কিছু জায়গায় বিএনপি হোক, তাদের এই ভারত বিদ্বেষ এবং অনেক ক্ষেত্রে তীব্র হিন্দু বিদ্বেষ, সেটা ভারতীয় জনতা পার্টিকে এক ধরনের একটা অক্সিজেন দিচ্ছে। যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এখন অনেকটা সতর্কতার সাথে তিনি বলছেন, যেহেতু কেন্দ্রের এই বিষয়গুলো অনুপ্রবেশ ইস্যুতে তিনি জোরালো অবস্থান নিয়ে রেখেছেন, এটা কেন্দ্রের বিষয়। কিন্তু যদি কেন্দ্র এই ক্ষেত্রে রাজ্যে যেখানে যেখানে সহযোগিতা চাইবে, রাজ্য সহযোগিতা করতে প্রস্তুত, এ প্রশ্ন তিনি করেছেন। এবং বিভিন্ন সময় সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে তিনি তীব্র আকারে না হলেও তার মন্তব্য রেখেছেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে যখন মৌলবাদীরা আক্রমণ করে সেটা ভাঙচুর করেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ক্ষোভ তিনি প্রধানমন্ত্রীকে চিঠির মাধ্যমে জানিয়েছে
এবং পরবর্তী ক্ষেত্রে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে তারা প্রতিক্রিয়া দেন। কিন্তু প্রতিক্রিয়া পাওয়ার পর বাংলাদেশ একটু চুপ করে বসেছিল এই কারণেই যে এরকম প্রতিক্রিয়া তো আসতেই পারে, তারা বিষয়টাকে খুব গভীরভাবে আমল দেয়নি। কিন্তু যত দিন যাচ্ছে, যত পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে যে এখন পশ্চিমা শক্তি এখন একদম উৎসাহ দেখাবে না, এবং পাকিস্তান অপারেশন সিঁদুরের পর এমন লেজেগবরে অবস্থা, এবং সাম্প্রতিক ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির এফেক্টও পাকিস্তানের উপর এসে পড়বে, এবং আমেরিকার হয়ে তীব্র মাহেন্দারি এখন করতে হবে পাকিস্তানকে। যেরকমভাবে বলবে, যেরকম ইনস্ট্রাকশন আসবে পাকিস্তানকে সেরকমভাবে চলতে হবে। ফলত হচ্ছে বাংলাদেশকে নিয়ে এখন আর কারোর উৎসাহ নেই। এবং এমতো পরিস্থিতিতে গিয়ে লন্ডন সফরের পরে তারেক রহমানের সাথে বৈঠক করে মোটামুটিভাবে আপাতত একটা পিঠ বাঁচানোর রাস্তা খুঁজে পেয়েছেন। এবং অনেকেই তারপর ধারণা করেছিলেন হয়তো তারেক রহমান ফিরবেন বাংলাদেশে। কবে ফিরবেন, কখন ফিরবেন, কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এবং বিএনপির যারা শীর্ষ নেতা তারাও জানেন না, সব মুখে কুলু পেটেছে। আপাতত তাদের ঝাঁঝালো আক্রমণ যেটা করছিলেন ডিসেম্বরের মধ্যে ভোট চাই, সেই ব্যাপারেও কোনো আর ঝাঁঝালো আক্রমণ নেই। অতএব কিছুটা স্বস্তিতে রয়েছে। কিন্তু এনসিপি বা জামাত এখন ইউনূসের উপর স্বাভাবিক কারণেই তারা ক্ষুব্ধ হবে। তাদের সেই মধুচন্দ্রিমা অতিক্রান্ত হয়েছে, সামনে 1 বছর পূর্তি। 1 বছর পূর্তিতে তো বড়সড় করে বেশ কিছু অনুষ্ঠান হবে, সে সবই তো হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাথে এখন কোথাও একটা জায়গায় তাকে কনভিন্স করতে হবে, কেননা তিনি যদি এই ক্ষেত্রে একটা বেঁকে বসেন তাহলে কিন্তু তাদের পরিস্থিতি আরও কঠিন হবে। আরেকটু যদি খোলসা করে বলি এটাই, যে যখন তীব্র ভারত বিদ্বেষ হচ্ছে তখন একটা বাংলাদেশের চালু স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অর্থাৎ দিল্লিকে আক্রমণ করার মাধ্যমে ভারতবর্ষকে কোথাও একটা জায়গায় একটা ডিসইন্টিগ্রেট করা। অর্থাৎ তাদের একটা ধারণা বাংলাদেশের এমনি যারা রাজনীতিবিদ, আওয়ামী লীগের কয়েকজন ছাড়া, শেখ হাসিনা সহ 2-1 জন ছাড়া, বাংলাদেশের কয়েকজন এরকম রয়েছেন যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা ছাড়া কেউই ভারতবর্ষের মতো অত একটি বৃহৎ দেশের তার ফেডারেল স্ট্রাকচার কিভাবে অপারেট করে বা ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্র রাজ্য সম্পর্কগুলোর বিন্যাস কীরকম, এ সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণা নেই। তাদের একটা ধারণা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেহেতু একটা নিজস্ব রাজনীতি আছে এবং সেই রাজনীতি অতীতের বামফ্রন্টের মতো তীব্র কেন্দ্রবিরোধী, এবং সেই কেন্দ্রবিরোধী তিনি রাজনীতিটা করেন রাজ্যের সুযোগ সুবিধা আদায় এগুলোকে যাতে পায়, এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষে বঞ্চনার শিকার হচ্ছে, এইটা রাজনীতির উপজীব্য। কিন্তু এটা ভারত ফেডারেশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান। তারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে যদি প্রশ্রয় দেওয়া যায় বা উৎসাহিত করা যায়, এরকম বাংলাদেশের অনেক ইউটিউবার আছে, প্যারিস প্রবাসী বা আমেরিকা প্রবাসী যে 2 জন ইউটিউবার আছে, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের হচ্ছে প্রচণ্ডভাবে তারা এই জুলাই অগাস্ট মাসের আগে বিশেষভাবে এবং পরবর্তী সময়েও তারা বিভিন্নভাবে পথনির্দেশ দিয়েছেন। তারাও অনেক সময় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির তারা প্রশংসা করেন, বলেন আর কি, যে তার একটা কেন্দ্রবিরোধী এবং হচ্ছে বিশেষ করে নরেন্দ্র বিরোধী অবস্থান তাদেরকে মনে মনে উৎসাহিত করে। কিন্তু এই চিঠিটা আসার পর এবং তার অবস্থানের পর কোথাও একটা জায়গায় মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মান ভঞ্জন করা দরকার। সেই হিসাবে রাষ্ট্রদূত তিনি তাদের শরণাপন্ন হয়েছেন। এটা গেল একটা দিক। কিন্তু বাংলাদেশে এখন কি পরিস্থিতি অনেকেই জানতে চাইবেন, যে এইভাবে কি কতদিন তারা সরকার এইভাবে টিকিয়ে রাখবেন? শেখ হাসিনা কি দেশে ফিরবেন, নাকি তারেক রহমান তার আগে ফিরে বাংলাদেশের রাজনীতিতে তিনি জাঁকিয়ে বসবেন এবং তারপর নির্বাচন হবে? আমি এই মুহূর্তে নির্বাচন তো অনেক পরের কথা, এটা আমি আপনাদের বলে রাখছি। কিন্তু যদি নির্বাচন করতে হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা হতে পারে? সাম্প্রতিককালে ভয়েস অব আমেরিকা জনপ্রিয় সংবাদ মাধ্যম তারা একটা সমীক্ষা করেছে। সেই সমীক্ষায় বাংলাদেশে যে আওয়ামী লীগকে
তার কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে, বাকায়দায় বলা যায় তাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেটার ব্যাপারে তার একটা জনমত সমীক্ষা করেছে। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে 57% মানুষ তারা এই বিষয়ে খুশি নন। তারা চান না যে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে কোনোভাবে নিষিদ্ধ করা হোক। কিন্তু নিষিদ্ধের পক্ষে রয়েছে সেই সংখ্যাটাও বেশ বড় সংখ্যা, 35%। অর্থাৎ 35% একদিকে, অন্যদিকে 57%। এটি ভয়েস অফ আমেরিকা তারা এই জনমত সমীক্ষাটা করেছেন। অর্থাৎ আওয়ামী লীগের এত কিছু করার পর, এত মারধর জখম করার পর, হত্যা করার পর, বিভিন্ন রকম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরও আওয়ামী লীগকে কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মন থেকে মুছে দেওয়া যায়নি। এরকম যদি রেজাল্ট আসে তাহলে নির্বাচনের ব্যাপারে কি করে যাবেন? ডক্টর ইউনূস এটা জানতেন বা বুঝতেন, সে কারণে তিনি চাইছেন যতদূর অবধি ক্ষমতায় থেকে একটা সংস্কার, একটা বিচার বিভাগীয় যদি কোনো রকমে তাদের খাড়া করে দেওয়া যায়, নাহলে জামাত এত কানের গোড়ায় এসে উৎপাত করছে ডক্টর ইউনূসকে, মানে তার কাছে একটা দফা রফা অবস্থা, তিনি কোনো রকমে এরকম চাইছিলেন। এবং সেই সময় এই ইরান ইসরায়েলের যুদ্ধই বলুন বা পাকিস্তানে অপারেশন সিঁদুর বলুন, এইসব তো ছিল না। ফলে জুলাই আগস্ট পরবর্তী সময়, বিশেষ করে মার্চ এপ্রিল পর্যন্ত একটা সুসময় গেছে, একদম হাত খুলে মনের সুখে আওয়ামী লীগকে, সংখ্যালঘুদের পিটিয়ে শায়েস্তা করা, সমস্ত কিছু রকম কার্যক্রম করা গেছে। কিন্তু যত সময় গড়াচ্ছে আস্তে আস্তে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তারা বুঝতে পারছে যে এই সরকার গণতান্ত্রিক রীতিনীতির প্রশ্ন হোক বা কোনো রকম সুযোগ সুবিধার দাবি দেওয়ার প্রশ্ন হোক, অর্থনীতির উন্নতির প্রশ্ন হোক, কোনো ক্ষেত্রেই তারা কোনো সাফল্য দেখাতে পারছে না। আর সেখানেই হয়েছে যাবতীয় বিপত্তি। জনসমর্থন কমতে থাকছে, পারস্পরিক নিজেদের মধ্যে বিবাদ বাড়ছে। এবং একটা ছোট ভূখণ্ড বাংলাদেশ, একটি ছোট দেশ, ভয়ঙ্কর রকম জনসংখ্যার ভারে একেবারে দীর্ণ বিজীর্ণ একটি দেশে যদি বিভিন্ন এই ধরনের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি পারস্পরিক বিবাদ তুঙ্গে থাকে এবং জনগণের মধ্যে যদি এই ধরনের নাগরিক জীবনযাপনের মান, অর্থনৈতিক মান কমতে থাকে, তাহলে সেখানে একটা বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়। তাকে ট্যাকেল করার জন্যে দীর্ঘদিন ধরে রাস্তায় থাকা সেনাবাহিনী বা মনোবল ভেঙে যাওয়া পুলিশ বাহিনী দিয়ে কতদিন সম্ভব? আর এখান থেকেই যত দিন যাচ্ছে আওয়ামী লীগের এই জনপ্রিয়তা বাড়ছে এবং শেখ হাসিনার হাসি ক্রমশ চওড়া হচ্ছে। তার চওড়া হাসি আগামী দিনে আরও হবে। এই কারণেই যে ভলকার তুর্ক, যিনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের তিনি হচ্ছেন প্রধান, ভলকার তুর্ক বলেছিলেন, আমরা অগাস্ট মাসে সেনাবাহিনীকে পরিষ্কারভাবে নিবৃত্ত করেছি, তারা যাতে কোনোভাবে জনগণের উপর কোনো অ্যাকশান না নেয়। অ্যাকশান বলতে এক্ষেত্রে গুলি চালানো বা অন্য কিছু। সেই কারণে শেখ হাসিনার পতন যে অনিবার্য ছিল এটা তো বোঝাই আছে। আমি আগে ভিডিওগুলোতে অনেকবারই বলেছি, এই পিটার হাস, ডোনাল্ড লু, ভলকার তুর্ক, এরা যেরকমভাবে একটা সম্মিলিতভাবে যে সাহায্য বাংলাদেশে তারা করেছেন, ইউনূসের কাছে গদিতে বসা তখন একেবারেই বাস্তবিক পক্ষে সম্ভব ছিল এবং তাই হয়েছে। সেই ভলকার তুর্ক এখন বলছেন যে বাংলাদেশে যে সিদ্ধান্ত তারা নিয়েছেন, অর্থাৎ সেখানে প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে তারা যে সেই পথে এগোচ্ছে না, সেটা অত্যন্ত উদ্বেগজনক একটি ঘটনা। অর্থাৎ ভলকার তুর্ক আগে যে অবস্থানে ছিলেন তার থেকে পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গিয়ে এখন তিনি প্রতিনিধিত্বমূলক তিনি নির্বাচন চাইছেন, অংশগ্রহণমূলক নির্বাচন চাইছেন এবং সেই নির্বাচন যাতে ফেয়ার, ফ্রি, ট্রান্সপারেন্ট হয় সেই ব্যাপারে তিনি যে পর্যবেক্ষণ রাখছেন বাংলাদেশকে, তার কারণ সুইজারল্যান্ডে এটি মানবাধিকার বিষয়ক সম্মেলনে তিনি এই বক্তব্য রেখেছেন, যেখানে বাংলাদেশ বিষয়ে বলতে গিয়েই কথাগুলো তিনি বলেছেন। ভলকার তুর্কের এই অবস্থান একেবারে মুখ চুপসে দিয়েছে ইউনূস সহ এই জামাত বা অন্যান্য যে সমস্ত নাগরিক পার্টি, এই সমস্ত যারা রয়েছে, এছাড়াও আরও অনেক ছোটোখাটো অনেক রকম রাজনৈতিক দল আছে, তারা নানা রকম দর কষাকষির মধ্যে যাচ্ছে। যদি বিএনপির থেকে একটু বখরা পাওয়া যায়, সিটের বখরা, এই সমস্তর মধ্যে রয়েছে, তাদের মধ্যে কিন্তু হাসি ক্রমশ কিন্তু বিলীন হয়ে গেছে। একে এই ধরনের রিপোর্ট যদি আসে,
57% মানুষ যেখানে চাইছেন যাতে কোনোভাবে নিষিদ্ধ না হয়, এবং ভলকার টুর্কের এই বক্তব্য, স্বাভাবিকভাবে এই বক্তব্য তো তারা এমনি এমনি দেননি। এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার বার্তা তারা দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না। আমি প্রথম দিন থেকে এই কথাটা বলে আসছি, নিষিদ্ধ করো, যাই করো, ট্রাইব্যুনাল বানাও, যাই কিছু করো, শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতিকে কার্যত বিশ্বের কাছে গ্রহণযোগ্য করার কোনো সুযোগই নেই যদি না তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হয়। রাজনৈতিক হিংসা বাংলাদেশের রাজনীতির অংশ, কু পাল্টা কু, বিভিন্নভাবে সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রচেষ্টা, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যার রাজনীতি, রক্ত, তারপর বিভৎসতা, এগুলো বাংলাদেশের রাজনীতির অঙ্গ। তৎসত্ত্বেও যখন একটা নির্বাচন প্রক্রিয়া হয় এবং যে কোনোভাবে রাষ্ট্রপুঞ্জ হোক বা পশ্চিমা বিশ্ব, তারা দেখতে চায় একটি নির্বাচিত সরকার। আবারও বলছি, একটি নির্বাচিত সরকার তারা দেখতে চায়। ভারত তো চাই। সুতরাং এই ক্ষেত্রে যদি 2 আর 2 4 অঙ্ক হয়, তাহলে এখন ডক্টর ইউনূসের মনোবল হারানোর সময়। মনোবল তিনি হারাবেন এটা নিশ্চিত, তার কারণ এতগুলো বিরুদ্ধ শক্তি যারা দুদিন আগেও তাকে বাহবা দিয়েছেন, তার কাঁধে ভর রেখেছেন বা ডক্টর ইউনূস তাদের হাত ধরে চলেছেন, তাদের মধ্যে এখন একটা পারস্পরিক কিন্তু বিবাদ তৈরি হচ্ছে। এই বিবাদের মধ্যে অনেকগুলো বৈদেশিক ইস্যু রয়েছে, যেটা বিশেষ করে মানবিক করিডর এসব নিয়ে বাংলাদেশে যাকে রাখা হয়েছিল এবং অত্যন্ত ট্রাস্টেড বলা হয় আমেরিকার সেই খলিলুর রহমানের অনেক পরিচিতি আছে বিশেষ করে বিদেশে, এবং বাংলাদেশে তার কতটা কি পেনিট্রেশন আছে তার থেকেও বড় কথা, এই ধরনের মানুষদের আমেরিকা অনেক সময় মদত দেয়। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে আমেরিকা ইসরায়েল ইরান নিয়ে এবং রাশিয়া ইউক্রেন নিয়ে যেরকম তাদের ব্যস্ততা, তাতে ওই ভলকার টুর্ক বা কয়েকজন এরকম মিলে বাংলাদেশের এই পরিস্থিতিকে তারা পর্যবেক্ষণে রাখছেন। ফলে নির্বাচন যে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে আমি নির্বাচন দেবই, তারপরেও কিন্তু অনেকগুলো যদি কিন্তু থাকছে। নির্বাচন দিলে পরিষ্কার করতে হবে। ডক্টর ইউনূস তাকে বিবিসি সাক্ষাৎকারে তাকে এই ব্যাপারে বারবার করে প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্নের সামনে কার্যত তিনি দিশাহীন হয়ে গেছিলেন, লেজে গোবরে অবস্থা। এবং সেই প্রশ্ন কিন্তু পাশ্চাত্য মিডিয়া থেকে শুরু করে সকলেই কিন্তু যারা একসময় শেখ হাসিনার বিপরীতে অবস্থান নিয়েছিলেন জুলাই মাসের আগে থেকে, তারা এখন স্পষ্টভাবে জানতে চাইছেন কেন শেখ হাসিনাকে বাদ রাখা হচ্ছে এবং আওয়ামী লীগকে বাদ রেখে কীভাবে তারা নির্বাচনের কথা ভাবছে। এটা তো সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক এবং ফ্যাসিস্ট সুলভ। এরকম একটা অবস্থান থেকে বেরোনোর মতো যে মানসিক দৃঢ়তা এবং যে ধরনের জনসমর্থন থাকা দরকার, কোনোটাই ডক্টর ইউনূস বা কারোরই নেই এই মুহূর্তে, বিএনপিরও নেই। ফলে বিএনপি প্রাথমিক যে অবস্থানটা এটা অনুমান করতে পেরেছিল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সত্যিকারের যদি কেউ প্রতিপক্ষ থাকে সেটা বিএনপি, যে কারণে বিএনপি কিন্তু প্রথম থেকে বলেছিল যে শেখ হাসিনাকে বাদ রেখে বা নির্বাচনে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনের পক্ষে বিএনপি ছিল না, এবং তারা আর্লি নির্বাচন চেয়েছিল যাতে এই সমস্ত ইস্যুগুলো উঠে এটাকে নিয়ে আরও জলঘোলা হবার আগেই যদি নির্বাচনটা হয়ে যেত তাহলে বিএনপি ক্ষমতায় আসা একটা স্বপ্ন দেখেছিল। তার কারণ সেই সময় এত তীব্র আওয়ামী লীগ বিরোধিতা ক্ষোভ ছিল যেটা বিএনপি অন্তত পুঁজি করতে পারত, কিন্তু সেই সময়টা অতীত হয়ে যাওয়াতে এখন বিএনপিকে কোনো রকমে রাজি করিয়ে একটা অবস্থানে রয়েছেন ডক্টর ইউনূস। সেটা লন্ডনে গিয়ে তাদের এই বৈঠকের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এরপর নির্বাচন কবে সেটা একটা বড় প্রশ্ন। আর এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যেই কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি, তার কারণ এই রকম জায়গায় যখন বাংলাদেশ রয়েছে, এখন বাংলাদেশ বহু ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ছোট্ট ভূখণ্ড, তার এত জনসংখ্যার মধ্যে এত বিভক্তি, যে কারণে সুযোগ নিচ্ছে বিভিন্ন মৌলবাদী শক্তি। তারা হেডলাইন হতে চাইছে, তারা তাদের পরাক্রম দেখিয়ে তাদের মনের ভেতরে যে হিংসা, যে এক ধরনের গায়ের জ্বালা মেটানোর মতো রয়েছে, সেক্ষেত্রে কখনো সংখ্যালঘুদের উপর আক্রমণ, কখনো হচ্ছে আওয়ামী লীগকে উপর আক্রমণ, এবং তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে আক্রমণ। এমনিতেও যখন কিছু পাচ্ছে না তারা হচ্ছে এই
ন্যারেটিভটাকে নিয়ে আসছে যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তাকে নিয়ে প্রচুর কুৎসা চলছে বাংলাদেশে। এই সমস্ত কিছু কিন্তু খবর একেবারে নেই পশ্চিমবঙ্গবাসীর কাছে। তা তো হয় না, তারা জানেন অনেকে। আমরা যারা চর্চা করি রাজনীতির, বাংলাদেশকে নিয়ে আমরা যারা বাংলাদেশের রাজনীতি, উপমহাদেশের রাজনীতি চর্চা করি, তারা তো জানি। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, তিনি এটা একটা ইঙ্গিত দিয়েছেন। ফলে তার মানভঞ্জনের জন্য যেমন একটা বাংলাদেশের প্রচেষ্টা রয়েছে, তিনি বেঁকে বসলে কিন্তু খুব মুশকিল। বাংলাদেশে এখনো পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা তারা কায়েম রেখেছেন ধৈর্য সহকারে, এটা ভারত অবজার্ভ করেছে, এবং আস্তে আস্তে শেখ হাসিনার পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে। তারপর অপেক্ষা থাকবে রাজকীয় একটা প্রত্যাবর্তনের। অনেকেই এরকম ভাবছেন, সম্ভাবনাও সেদিকে তীব্র রয়েছে। তবে না চালে বিশ্বাস নেই তো, তাই প্রতি মুহূর্তে বিভিন্ন ঘটনা যেগুলো ঘটছে আপনাদেরকে জানাচ্ছি এবং তার একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছি। আজ অ্যাকশন রিয়াকশন এই পর্যন্তই থাকি, আরও ভিডিও দেবো, প্রত্যেক দিনই আপনাদের কাছে ভিডিও দিচ্ছি। আপনারা মতামত দিন, আপনাদের মতামত অত্যন্ত গ্রহণযোগ্য। আমাদের যে টিম আর+ নিউজ ডিজিটাল টিম আপনাদের মতামতকে অত্যন্ত গুরুত্ব দেয়। আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।